ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের আয়োজনে শুরু হয়েছে বাংলাদেশ চায়না গ্রুপ সিরামিক প্রদর্শনী। বাংলাদেশ ও চীনের শিল্পীদের 34টি শিল্পকর্ম জায়গা পেয়েছে প্রদর্শনীতে। 4 দিনের এই আয়োজন শেষ হবে শুক্রবার। এখন আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষের খবর, আলোচনা ও বিশ্লেষণ নিয়ে আছি আমি আসমামিতা। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে আছি আমি অনুপম দেব। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। যত বড় অপরাধী হোক দায় মুক্তি পাবে না, দ্রুত বিচারে মানুষের আস্থা দেখছেন প্রধান বিচারপতি। ঘুষ পেতে হয়রানি করছেন রাজস্ব কর্মকর্তারা, এনবিআর প্রধানের কাছে ব্যবসায়ীদের অভিযোগ। ওডিআই সিরিজে সমতা ফেরাতে কাল নামছে নারী দল, সিরিজ নিশ্চিত করতে চায় প্রোটিয়ারা। রাতনাটা বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয় ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবন মার্কেট। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি পরের অংশে সংবাদের। 7 খুন মামলার বিচার দ্রুত নিষ্পত্তি হয় বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বেড়েছে বলে মনে করছেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। দায়িত্ব নেওয়ার দ্বিতীয় বর্ষপূর্তিতে দেয়া বাণীতে তিনি এই মন্তব্য করেছেন। দেশের 21তম প্রধান বিচারপতি এস.কে. সিনহা বলেন, অপরাধী যত বড়ই হোক দায় মুক্তি পাবে না। দায় মুক্তির মানসিকতা নিয়ে র্যাবের কিছু কর্মকর্তা 7 খুনের ঘটনা ঘটান উল্লেখ করে তিনি বলেন, এতে পুরো জাতি স্তম্ভিত হয়েছে। সুপ্রিম কোর্টের সময়োপযোগী হস্তক্ষেপের ফলে অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করা হয়েছে বলেও উল্লেখ করেন প্রধান বিচারপতি। বাণীতে তিনি আরো বলেন, বিচার বিভাগ সীমার বাইরে গিয়ে অন্য বিভাগের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না, তেমনি বিচার বিভাগের দায়িত্ব পালনে অন্য কেউ হস্তক্ষেপ করবে না বলেও আশা করেছেন প্রধান বিচারপতি। নারায়ণগঞ্জের 7 খুন মামলার রায় বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হওয়ার একটি ধাপ মনে করছেন বিশ্লেষকরা। অপরাধে জড়িত ক্ষমতাবানদের জন্য এটা হুঁশিয়ারি হিসেবেও দেখছেন তারা। এই রায় আইন প্রয়োগকারীদের আরও সতর্ক আচরণের বার্তা দেবে বলেও মত বিশ্লেষকদের। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ থেকে প্রকাশ্যে গুম হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এক আইনজীবী সহ 7 জন। 3 দিন পর শীতলক্ষা থেকে ক্ষতবিক্ষত 7 মরদেহ উদ্ধার। 7 জনের গুম আর নৃশংস হত্যার লোমহর্ষক কাহিনী প্রকাশ পায় একে একে। চমকে যাওয়ার মতো তথ্য, হত্যাকাণ্ডে জড়িত খোদ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পেছনে ছিল নষ্ট রাজনীতির ইন্ধন। হত্যার পরে বিচার নিয়ে যে সংশয় ছিল, রায়ের মধ্য দিয়ে তা দূর হয়েছে মত বিশ্লেষকদের। বিচারহীনতার সংস্কৃতি যেটা 1975 সালের পর থেকে শুরু হয়েছিল, তার থেকে আমরা ধাপে 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 এগিয়ে আসছি। সেটা এই রায়টাই হচ্ছে তার একটা জ্বলন্ত প্রমাণ। মানুষের মনে আশা জেগেছে যে আসলে আইনের ঊর্ধ্বে কেউ নাই, এবং এটা আমি মনে করি এটা মানে আমি বারবার বলছি যে এটা শুরু হয়েছে বাংলাদেশে, এবং এই জায়গার থেকে আসলে পেছানোর কোনো জায়গা নেই। রায়ে একসঙ্গে সাজা পেয়েছে র্যাবের 25 সদস্য, যা বাহিনীটি গঠনের পর গেল এক যুগে এটাই প্রথম। বিশ্লেষকরা বলছেন, এই সাজা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক করবে আরও। সরকারের একটা তদন্ত করা উচিত, কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর এতজন উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীরা এত বড় একটা জঘন্য অপরাধে জড়িয়ে গেলেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে বাহিনীর পরিচালনার মধ্যে কোথাও নিশ্চয়ই একটা দুর্বলতা ছিল, গাফিলতি ছিল। কেউ যে আইনের ঊর্ধ্বে না, এই জিনিসটি অবশ্যই আমি মনে করিয়ে দিবে যারা এই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যুক্ত, পুলিশের সাথে যুক্ত, কিংবা অন্যান্য বাহিনী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে যারা ব্যবহৃত হচ্ছে। ক্ষমতা আর পেশি শক্তির দৌরত্বের বিপরীতে নারায়ণগঞ্জের 7 খুন মামলার রায়কে মাইল ফলক বলছেন বিশ্লেষকরা, যার প্রতিফলন উচ্চ আদালতেও ঘটবে বলে আশা তাদের। আসিফ জামান সুমিত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 7 খুন মামলার রায়ের মধ্যে দিয়ে নারায়ণগঞ্জ কলঙ্কমুক্ত হয়েছে বলে মনে করছেন সেখানকার নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের আশা উচ্চ আদালতে ওই রায় বহাল থাকবে, অপরাধ নির্মূলের ক্ষেত্রে রায় দৃষ্টান্ত হয়েও থাকবে বলেও মত দিয়েছেন তারা। 2013 সালের মার্চে ত্বকী সহ বেশ কয়েকটি হত্যার ঘটনায় বছর জুড়েই টালমাটাল ছিল নারায়ণগঞ্জ। বিচারের দাবিতে সোচ্চার নগরীর মানুষ।
এমন পরিস্থিতি সামাল না দিতেই পরের বছর 2014 এপ্রিলে 7 খুনে হতবাক গোটা দেশ। প্রকৃত রহস্য উদ্ঘাটন ও বিচার হওয়া নিয়ে সংশয় বিভিন্ন মহলে। তবে আশঙ্কা মিথ্যা প্রমাণ করে সোমবার ঘোষিত হয় 7 খুন মামলার কাঙ্ক্ষিত রায়। আসামিদের প্রভাবের জন্য তারা যে এত শক্তিশালী, সেই রায়টা, সেই বিচারটা অতি অল্প সময়ে হবে এটা আমাদের ধারণার বাইরে ছিল। সেই রায়টা হয়েছে, আমরা এই রায়তে খুশি। আমরা মনে করি যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একটা মাইল ফলক এটা। নারায়ণগঞ্জের সাংস্কৃতিক জোট নেতারা বলছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে এ রায়। অপরাধীদের শাস্তি কার্যকর হলে এ ধরনের ঘটনা কমে আসবে বলেও মনে করছেন তারা। এখানে রাজনৈতিক ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য, ক্রীড়াক্ষেত্রে ঐতিহ্য এবং অর্থনৈতিক ক্ষেত্রে দেশে বিদেশে একটি সুনাম রয়েছে নারায়ণগঞ্জের। কিন্তু একটি অপশক্তি সবসময় নারায়ণগঞ্জকে কালিমা লেপন করে যাচ্ছে। আজকে এই রায়ের ফলে কালিমা থেকে কিছুটা হলে মুক্তি দিয়েছে। 7 খুনের যে ঘটনাটা, এটা খুব জটিল একটা মামলা ছিল। সরকার যদি চায় যে কোনো ঘটনার অপরাধের বিচার তারা করতে পারে, এবং যে জন্য আমরা এটাকে সাধুবাদ জানাই। নারায়ণগঞ্জের অন্য সব আলোচিত মামলারও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তারা। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। 7 খুন মামলার রায়ে আপাতত স্বস্তি জানালেও চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রপতির মাধ্যমে আসামিরা খালাস পেতে পারেন বলে আশঙ্কা করছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেলে সংবাদ সম্মেলনে এই আশঙ্কা জানান বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, রাষ্ট্রপতি এর আগে ক্ষমতাসীন দলের একাধিক ফাঁসির আসামিকে প্রাণ ভিক্ষা দিয়েছেন। সংবাদ সম্মেলনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন নিয়েও আশঙ্কা জানান আলাল। তিনি বলেন, সংবিধানের দোহাই দিয়ে রাষ্ট্রপতিকে চাপে ফেলতে পারে ক্ষমতাসীন দল। সকল আদালতের ধাপ পেরিয়ে যাওয়ার পরেও যেহেতু ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে 16 জন র্যাবের কর্মকর্তা, সাবেক কর্মকর্তা এবং সদস্যরা রয়েছেন, এখানেও উদার হস্তে মহামান্য রাষ্ট্রপতি আবার তার সাংবিধানিক ক্ষমতার দোহাই দিয়ে এদেরকে না আবার দণ্ড মওকুফ করে দেন। গাইবান্ধার সাদুল্লাপুরের দমোদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা যুবলীগের সহসভাপতি মনোয়ার হাসান সহ 4 নেতার সন্ধান দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়। 9 দিন ধরে নিখোঁজ আছেন এই 4 জন। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, নিখোঁজদের স্বজন সহ সর্বস্তরের মানুষ অংশ নেয় মানববন্ধনে। অপহৃত 4 নেতাকর্মীর সন্ধান তাদের একমাত্র দাবি। নিখোঁজদের পরিবারের অভিযোগ, 8 জানুয়ারি রাতে সাদুল্লাপুর থেকে নলডাঙ্গা যাওয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় জিম মণ্ডল ও সাদিকুল ইসলাম প্রিন্সকে। এছাড়া 9 ও 10 জানুয়ারি একই পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় দামোদরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম সাদেক ও নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহ সাধারণ সম্পাদক শফিউল ইসলাম শাপলাকে। কেউ আমাদেরকে এই তথ্যটা দিতে পারতেছে না, আমরা তার সন্ধান চাই। এখন পর্যন্ত তাদের কোনো ধরনের আমরা খোঁজ পাইনি। আইনশৃঙ্খলা বাহিনী কেউ আমাদেরকে এখনো নিশ্চিত করেনি আসলে তারা কোথায় আছে। 24 ঘন্টার মধ্যে নিখোঁজদের সন্ধান পাওয়া না গেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। স্পেশাল বাহিনী পরিচয় দিয়ে আমার যে ভাইদেরকে গুম করেছে, আমরা অনতি বিলম্বে সেই ভাইদেরকে আমাদের পরিবারের মাঝে ফেরত চাই। 24 ঘন্টার মধ্যে আমাদেরকে যদি সঠিক নিউজ দেওয়া না হয়, আমরা সাদুল্লাপুর উপজেলা সহ টোটাল গাইবান্ধা জেলায় আমরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করব। অপহৃতদের পরিবারের পক্ষ থেকে সাদুল্লাপুর থানায় অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জানা মতে আমার 2 জন সাদা পোশাক আমাদের নলডাঙ্গা উঠে নিয়ে গেছে এবং 10 তারিখ রাত্রে জিম চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান সহ আরেকজন ছেলে মানে আমাদের জানা মতে মিসিং হয়েছে আমাদের। তারা এই সংক্রান্ত থানায় অভিযোগ দিয়েছে লিখিত। এটা আমরা অনুসন্ধান করতেছি। একই দাবিতে দুপুরে সাদুল্লাপুর ও নলডাঙ্গায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করে স্থানীয়রা। এই সময় নলডাঙ্গায় লালমনি এক্সপ্রেস ও পদ্মরাগ ট্রেন প্রায় 8 ঘন্টা আটকে ছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যে দিরাইয়ে বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, 10 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন কমপক্ষে 20 জন। পুলিশ জানায়, উপজেলার জরালিয়া এলাকায় বিলের দখল নিয়ে সকালে দক্ষিণ নাগেরগাঁও গ্রামের ধনঞ্জয় দাস ও হাতিয়া গ্রামের একরার মিয়ার লোকজনের সংঘর্ষ হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় ঘটনাস্থলে মারা যান তাজুল ইসলাম। পরে আহতদের সিলেট ওসমানী মেডিকেলে নেয়ার পথে মারা যান শাহরুল ইসলাম ও উজ্জ্বল মিয়া। 3 জনের শরীরের গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান ইমনকে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী 2 যুবককে আটক করেছে পুলিশ। রাতভর নিখোঁজ থাকার পর মঙ্গলবার সকালে ইমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। খুলনা আজম খান কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষের ছাত্র ইমন গত সপ্তাহে সাতক্ষীরায় বাড়িতে আসে। সোমবার রাত 9টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরদিন সকালে ধুলিহর এলাকার আমতলা বিলে ইমনের মরদেহ দেখতে পায় এলাকার লোকজন। খবর পেয়ে পুলিশ এসে ইমনের মরদেহ উদ্ধার করে। ইমনের কাছেই ছিল তার মোবাইল ফোন, সেটি থেকে পরিচয় জানা যায় তার। বাড়িতে খবর যায় ইমনের মরদেহ মাছের ঘেরে পড়ে আছে। আমরা ফোন দিছিলাম 10টা-11টার দিকে, পাইনি। ভাবছি যে চাচাতো ভাই আছে এখানে থাকে, সে প্রায় রাতে চলে যায়। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি একজন সক্রিয় কর্মী ছিল সে। এই হত্যাকাণ্ডের কোনো ভাষা আমাদের কাছে নেই প্রকাশ করার মতো। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার যেন আমরা সুস্থভাবে পাই। এলাকার কারো সাথে ইমনের রাজনৈতিক বা অন্য কোনো বিরোধ ছিল কিনা তা জানা নেই পরিবারের। দেশবাসীর কাছে, এলাকাবাসীর কাছে আমার দাবি, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার দাবি, এই বিচারটা যেন সুষ্ঠুভাবে তদন্ত সাপেক্ষ বিচারটা যেন আমরা পারিবারিকভাবে পাই। পুলিশ ধারণা করছে শ্বাসরোধে হত্যা করে মরদেহ মাছের ঘেরে ফেলে রাখা হয়। ইমনের ভাই, ছোট ভাই এবং তার চাচা আলম আইসে বলে যে এরা সব সময় ওই আমাদের বাসার পাশে বিপ্লব আর মুরাদের সাথে চলাফেরা করে, বলে যে ওদের ধরলে হয়তো জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে। তাই তাদের কথার পরিপ্রেক্ষিতে আমরা আপাতত আমাদের হেফাজতে নিছি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী বিপ্লব ও মুরাদকে আটক করে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফেসবুকে ধর্ম অবমাননার পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন রসরাজ দাস। 2 মাস 19 দিন কারাগারে থাকার পর দুপুরে তিনি ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে মুক্তি পান। এ সময় কারা ফটকে তার স্বজনেরা উপস্থিত ছিলেন। রসরাজকে সোমবার অন্তর্বর্তী জামিন দেন আদালত। গত 29 অক্টোবর তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তদন্তে এখন পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। মুক্তির পর রসরাজ দাবি করেন, ফেসবুকে ছবি প্রকাশের যে সময় উল্লেখ করা হয়েছে সে সময় তিনি জমি চাষ করছিলেন। ফেসবুক তুমি কি কোনোদিনই চালাও নাই? না স্যার। তাহলে ফেসবুকটা অ্যাকাউন্টটা খোলা লাগে? খুলছিলেন স্যার, এটা মানে কইতে ভাবছিলাম কিছু দিয়ে দেখা যায় ছবি ভিডিও, এই উদ্দেশ্য খুলছিলাম কি দেখার জন্য। আর আচ্ছা, পাসওয়ার্ড জানতো কে? হ্যাঁ, পাসওয়ার্ড আমি তো বুঝি না স্যার। পাসওয়ার্ড কি এটা জানো না? না স্যার। রাত 9টায় বাংলাদেশে এবার একটা বিরতি। নটা 20 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। নির্বাচন কমিশন পুনর্গঠনের সব দলের মতামতের ভিত্তিতে সংসদে আইন প্রণয়ন সহ 7 দফা প্রস্তাব দিয়েছে খেলাফত মজলিস। বঙ্গভবনের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে আলোচনায় নির্বাচনের সময় সর্বদলীয় জাতীয় সরকার গঠনেরও প্রস্তাব দিয়েছে দলটি। খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বে 12 সদস্যের প্রতিনিধি দল বিকেলে বঙ্গভবনে যায়। আলোচনায় রাষ্ট্রপতিকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নির্বাচনকালীন সরকারের প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দিয়েছে দলটি। এরপর মুফতি মোহাম্মদ ওয়াক্কাসের নেতৃত্বে 11 সদস্যের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় অংশ নেন। খেলাধুলার খবরের জন্য অনুপম আপনার কাছে চলে যাচ্ছে। আজকে কি খবর? আমাদের একই সাথে দুঃখের খবর আছে, একই সাথে আনন্দের খবর আছে। আবারও সেই ক্রিকেট। আমরা একটু আশঙ্কায় পড়া গেছে যে সেকেন্ড টেস্ট শুরু হবে 20 তারিখ। সেই 20 তারিখে ইমরুল কায়েস এবং মুশফিক এই দুজন খেলতে পারবেন কিনা। তবে একই সাথে আসার একটা খবর আছে যে নারী ক্রিকেটে কাল কিন্তু 4র্থ ম্যাচ শুরু হচ্ছে এবং বাংলাদেশ যে ভালো কামব্যাক করে এসেছে, কাল ম্যাচের মধ্যে দিয়ে যদি সমতা আসে তাহলে হয়তো একটা ফাইটিং পজিশনে যাওয়া যাবে। তো আমরা সেই খবরগুলো জানিয়ে দেবো। তবে তার একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে এসে যে খবরগুলো জানাচ্ছি। শেষ টেস্ট খেলতে ক্রাইস্ট চার্চে বাংলাদেশ দল। ব্যাটিং র্যাঙ্কিংয়ে সাকিব মুশফিকের উন্নতি। অঘটন ছাড়াই অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় দিন শেষ। দ্বিতীয় রাউন্ডে জকোভিচ সেরিনা। নটা 28 মিনিটে ফিরে এলাম রাত 9টা বাংলাদেশে।
সিরিজে সমতা ফেরার লক্ষ্য বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা চায় এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে। কক্সবাজারে চতুর্থ ওডিআই কাল লড়াইয়ে থাকতে ব্যাটসম্যানদের সেরাটা দরকার স্বাগতিকদের। শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 9:30টায়। টানা হারে ক্লান্ত বাংলাদেশ নারী দল অবশেষে জয়ের স্বস্তি পেয়েছে। তৃতীয় ওডিআইতে সাউথ আফ্রিকার শক্ত ব্যাটিং লাইনআপকে ধসিয়ে সিরিজের সমতায় ফেরার আশা জাগিয়েছে। তবে এই জয় স্বস্তি দিতে পারছে না টাইগ্রেসদের। ব্যাটিংয়ে ব্যর্থতার শঙ্কা এখনও কাটেনি। 3 ম্যাচের একটিতে কেবল 200 পেরিয়েছে বাংলাদেশ। ব্যাটিং হতাশার সঙ্গে ফিল্ডিংয়েও নড়বড়ে মনে হয়েছে স্বাগতিকদের। একমাত্র বোলিং আক্রমণেই ভরসা জুগিয়ে আসছে। সমতায় ফিরতে দরকার দলগত পারফরমেন্স। প্রতি ম্যাচেই কিন্তু আমরা ইমপ্রুভ করছি। অ্যাজ এ মেনশন আর্লিয়ার যে আমরা যত খেলবো আমাদের খেলাটা এত ইমপ্রুভ করবে, বিকজ এক্সপিরিয়েন্সের দিক দিয়ে আমরা আসলে অনেক পিছিয়ে আছি। সাউথ আফ্রিকা ইজ এ ভেরি গুড টিম। ওদের হারাতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে। আমাদের এখন পর্যন্ত কোনো ভালো পার্টনারশিপ হয়নি। এই ম্যাচে ব্যাটিংয়ে দায়িত্ব নিতে হবে। কয়েকটি ভালো পার্টনারশিপ দরকার। 160 থেকে 80 যথেষ্ট হবে আমাদের জন্য। স্বাগতিকদের স্পিন আক্রমণ সাউথ আফ্রিকাকে ভোগাচ্ছে। তবে তৃতীয় ওডিআইয়ের ব্যাটিং দন্যতা ভুলতে প্রস্তুত নিকার্কের দল। সিরিজ ছাপিয়ে প্রোটিয়াদের চোখ বিশ্বকাপে। প্রত্যেক দলেরই লক্ষ্য বিশ্বকাপ। আমার বিশ্বাস বাংলাদেশও তাই চায়। আমরা চেষ্টা করছি, আশা করি আমরা সফল হব। তৃতীয় ওডিআইয়ের লড়াকু মানসিকতা আত্মবিশ্বাসের পালে হাওয়া দিচ্ছে। অভিজ্ঞ প্রোটিয়া নারীদের হারানোর সামর্থ্য আছে। দলের মধ্যে সেই বিশ্বাসও তৈরি হয়েছে। ইন্ডিপেন্ডেন্স নিউজ। চোটে পড়া ইমরুল কায়েসের শেষ টেস্টে খেলা অনিশ্চিত। এছাড়া মুশফিককে নিয়েও আছে সংশয়। সিরিজের শেষ টেস্ট খেলতে ওয়েলিংটন থেকে ক্রাইস্ট চার্চে পৌঁছেছে বাংলাদেশ। ভালো শুরু করেও ফিনিশিং এর দুর্বলতা পুরো সিরিজে ব্যর্থতার কারণ বলছেন ইমরুল কায়েস। হেগলি ওভালে 20 জানুয়ারি শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ওয়েলিংটন টেস্টে হারলেও প্রথম ইনিংসে অসাধারণ ব্যাটিং এর স্বীকৃতি পেয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এই দুই টাইগারের আইসিসির ব্যাটসম্যান র্যাঙ্কিং এ উন্নতি হয়েছে। সাকিব আল হাসান ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে করেছেন 217 রান। এতে র্যাঙ্কিং এ 8 ধাপে গিয়েছেন টাইগার অলরাউন্ডার। ব্যাটসম্যানদের তালিকায় তার অবস্থান এখন 23 নম্বরে, যা তার কেরিয়ার সেরা। সাকিবের সাথে র্যাঙ্কিং এ উন্নতি হয়েছে সাদা পোশাকের অধিনায়ক মুশফিকুর রহিমেরও। তার 159 রানের ইনিংসে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। র্যাঙ্কিং এ 10 ধাপে গিয়েছেন মুশি। 45 নম্বর থেকে এখন তার অবস্থান 35 নম্বরে। অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় দিনে কোনো অঘটন ঘটেনি। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সেরিনা উইলিয়ামস, ক্যারোলিনা প্লিসকোভা এবং ইউহানা কস্তা। পুরুষ এককেও আধিপত্য ছিল ফেভারিটদের। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল ও মিলোস রাওনিক। খবর এই ছিল আমার কাছে। খালেদ এবং মিতার কাছ থেকে অনুভব, আপনাকে ধন্যবাদ। রাজধানীতে টানা তৃতীয় দিনের মতো হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুস শোয়েবের নেতৃত্বে ফুলবাড়িয়া থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত অভিযান চালানো হয়। ম্যাজিস্ট্রেট শোয়েব জানান, ফুটপাতে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে অভিযান চালানো হচ্ছে। উচ্ছেদ অভিযানের পর সড়কের যানজট কমবে বলে আশা করেন তিনি বলেন, ফুটপাতে অবৈধ বিদ্যুৎ সংযোগ সহ সব ধরনের সুযোগ বন্ধের ব্যবস্থা নেবে প্রশাসন। মিতা, এই যে উচ্ছেদ অভিযান নিয়ে খুবই ইন্টারেস্টিং একটি থট অনুভব কালকে আমাদেরকে উত্তর ঢাকার মেয়র আনিসুল হক দিলেন। তিনি আমাদেরকে বললেন যে আপনি ফুটপাত চান, কিরকম চান? আমি বললাম আমি ফুটপাত চাই। তিনি বললেন যে যারা ওখানে দোকানদারি করছে সেটা হচ্ছে আপনার একটা হাঁটার স্বাধীনতা, তাদের জন্য হচ্ছে জীবন। বিষয়টি হচ্ছে এরকম। আমি বিষয়টি নিয়ে একজন দর্শক আমাদেরকে মেয়র আনিসুল হককে প্রশ্ন করতে বললেন, যারা ফুটপাতে থেকে দোকানদারি করছেন তাদের কাছ থেকে যে টাকা নিচ্ছেন যারা, তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে কিনা। কারণ আমি যখন আমার এই জায়গায় ব্যবসা করার জন্য কাউকে না কাউকে টাকা দিচ্ছি, জিনিসটা ভাড়া দিচ্ছি এবং আমি জানি যে এটি আমার একটি রাইটে পরিণত হচ্ছে, তখন আমাকে এখান থেকে উচ্ছেদ করা আসলেই একটি হৃদয় বিদারক ব্যাপার। কিন্তু সরকার যদি এটি চিন্তা ভাবনা করতো, চিহ্নিত করতো যে কারা ওইখান থেকে অবৈধভাবে টাকা নিচ্ছে, কাদেরকে সেখানে উচ্ছেদ করতে হচ্ছে, তাহলে সেটি সরকারের পক্ষে পরিকল্পনা করা অনেক সহজ হতো। তারা বহুতল হকাররা যখন বলেন যে তাদের জন্য এটি জীবন, কিন্তু একই সাথে আমি তো ওই পথটুকু ফাঁকা পেতে চাই, আমি তো হাঁটতে চাই। এখন এর মধ্যে কি করে একটি ভারসাম্য আনা যাবে সেটি নিয়ে আসলে মেয়র বা নগর পরিকল্পকরা নিশ্চয়ই ভাবছেন। কিন্তু এগুলি হচ্ছে উপরি তলের কথা। আমাদের ওই দর্শক যা বলেছেন সেটি আসলে মূল কথা, যেটিকে আমরা বলতে পারি যে সমস্যার মূলে কুঠারাঘাত। যে ওই ফুটপাতের দোকান তো ওরা মাগনা বসতে পারছেন না, কাউকে টাকা দিতে হচ্ছে, কাউকে কোনো একটা কিছু চাঁদা দিয়ে তারা বসছেন। এখানে তারা যেহেতু চাঁদা দিয়ে বসছেন,
সরকারের পক্ষ থেকে বা প্রাইভেট সেক্টরও যদি ওই দোকানদারদের জন্য একটি বহুতল ভবন, বহুতল মার্কেট করতে পারতো, যেখানে তারা কম টাকা দিবেন বা আরেকটু বেশি টাকা দিবেন এবং তারা একটি ভালো একটি মার্কেটের সুবিধা দেবেন, তাহলে কিন্তু এই ফুটপাতে আর দোকান করা কিন্তু তাও কিন্তু আছে বিভিন্ন জায়গায় কিন্তু হকার্স মার্কেট আছে হকারদের বসার জন্য, কিন্তু তাতে তো কোনো লাভ হচ্ছে না। আসলে নতুন নতুন হকার আসছে, তাতে একটি বড় লাভ হচ্ছে না, কারণ যাদেরকে ওই ফুটপাতের হকাররা ধরেন এখানে 100টা দোকান আছে, 100টা দোকানের 100 টাকা করে যাদেরকে 10,000 টাকা দেওয়া হয়, তারা সেখানে মাস্তান পুষছে, তারা সেখানে কিছু কিছু লোককে জোগাড় করছে যারা ফুটপাতে কোনো কিছু উচ্ছেদ করতে গেলে বাধা দিচ্ছে, যারা এটার মধ্যে বলছে সেগুলি, সেই জন্য এটি একটি চক্রের মধ্যে পড়ে যাচ্ছে। সেই জন্য যারা ওখান থেকে অতিরিক্ত টাকা আদায় করছে তাদের নিশ্চয়ই ধরতে হবে। যাই হোক, আমরা একটা বিরতি নিচ্ছি। দীর্ঘতম লাইনে সাইকেল চালানোর রেকর্ড বিডি সাইক্লিস্টের গিনেস বুকে স্বীকৃতি। নটা 45 মিনিটে ফিরে এলাম রাত 9টার বাংলাদেশে। শুরুতেই আপনাদের মতামত আজ জানতে চাইছি ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবন মার্কেট এই বিষয়ে। রাকিব বলছেন ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন মার্কেট চিহ্নিত করে তা মেরামত কিংবা ভেঙে ফেলার নোটিশ দিতে হবে। আইরিন বলছে শুধু ঢাকা নয়, অন্য শহরেও যদি ঝুঁকিপূর্ণ ভবন থেকে থাকে তাও ভাবা দরকার। রাহাত বলছেন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর মামুন বলছেন কোনো দুর্ঘটনা ঘটার আগেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আকাশ বলছেন কিছু ঝুঁকিপূর্ণ ভবন অপরিকল্পিতভাবে তৈরি হয়েছে, দ্রুত নোটিশ এবং মালিককে শাস্তির আওতায় আনা উচিত। জুবাইর বলছেন ভবন ঝুঁকিপূর্ণ হলে ভূমিকম্পে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি থাকে। আরিফা বলছেন ভবনের সঠিক অনুমোদন এবং কাজের সময় মনিটরিং করা উচিত বলে আমি মনে করি। সাইদুল বলছেন ঢাকায় যেসব মার্কেট ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে তা অতি পুরনো, তাই নতুন ভবন নির্মাণ করা উচিত। মেঘলা বলছেন ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবন মার্কেটের কারণে সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে আছে। তানভীর বলছেন সরকারের কাছে অনুরোধ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে ঝুঁকিপূর্ণ ভবন মার্কেটের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিন। খালেদ, আমরা মনে হয় এর আগের এডিটর স্পিকে আপনি কথা বলছিলেন এই বিষয় নিয়ে, তখনও কিন্তু এই পুনর্বাসনের বিষয়টি উঠে এসেছিল। সরকার যেখানেই হাত দিচ্ছে সেখানেই যদি আমাদের পুনর্বাসন না করে সরানো যাবে না, তাহলে ছোট একটা দেশে এত মানুষকে কোথায় পুনর্বাসন করা হবে? তালাল রিজভী যিনি দোকান মালিক সমিতির একজন নেতা, তিনি বলছিলেন যে আমরা গরিব মানুষ কোথায় যাবে, পেটের দায়ে ব্যবসা করছে, তাদেরকে এখন সরিয়ে দিলে কোথায় যাবে? ভবন কি ঝুঁকিপূর্ণ? ঝুঁকিপূর্ণ। তাহলে কি আপনারা এখান থেকে সরবেন? না, আসলে এখানে মার্কেটে ওজন কমাতে হবে, যদি ওজন টোজন কমিয়ে তারপরে হচ্ছে এইটা করতে হবে। কিন্তু ঝুঁকিপূর্ণ ভবন তিনি জানবেন, তবু তিনি সরবেন না, কারণ আমরা আসলে ব্যবসা করছি, আমরা এখান থেকে সরতে পারবো না। এই যখন মানসিকতা, তখন আসলে কি করতে পারবে সরকার, এটা নিয়ে আমি আসলে ঠিক জানি না। কারণ কিন্তু সরকারি বা কেন পুনর্বাসনের ব্যবস্থা চাইলে তো করা যায়। সরকারকে পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে, কারণ এই মার্কেটগুলি আসলে ডিসিসি বা রাজুক কারো না কারো অনুমোদন এটি গঠিত করা। কিন্তু যেগুলো ব্যক্তি মালিকানার ভবন, সেগুলোর দায়িত্ব কেন সরকার? ব্যক্তি মালিকানার ভবনের ক্ষেত্রে আসলে যেগুলি ঝুঁকিপূর্ণ ভবন, সেগুলির ক্ষেত্রে আসলে আমার কথা হয়নি। ওরা ওদের মার্কেটগুলি সম্পর্কে বলছে যেগুলি আসলে সিটি কর্পোরেশনের বা রাজুক অনুমোদিত যে মার্কেট, সেই মার্কেটগুলিতে সরকার হয়তো যেটি আরেকজন দোকান মালিক সমিতির খসরু ভাই তিনি যেটি বলছেন যে কাপ্তান বাজারে তিনি যেটি বলছেন যে যদি এটি ভেঙে পুনর্নির্মাণ করা হয় তাহলে খরচটি কে দেবে সেটিও আসলে সরকারের বলা উচিত, এবং খরচটি দেওয়ার ক্ষেত্রে কিস্তিতে যাতে টাকা পরিশোধ করতে পারে ব্যবসায়ীরা, সেই ক্ষেত্রেও সেটিও যেন নিশ্চিত করা হয়। কিন্তু আসলে মানে আমরা যত বেশি আলোচনা করছি, যতদিন এটা নিয়ে কথা বলা হচ্ছে, ঝুঁকিপূর্ণগুলো কিন্তু আরো বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে। আমরা কি রানা প্লাজার মতো আরেকটা ঝুঁকি নিতে পারবো? শুধু রানা প্লাজার মতো আপনি দেখেন, কয়েকদিন আগে ডিসিসি মার্কেট, গুলশান 1 নম্বর ডিসিসি মার্কেটে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি 17টি মার্কেটে কালকে এই উত্তর ঢাকার মেয়র এবং দক্ষিণ ঢাকার মেয়র তারা দুজনেই কিন্তু বলছেন যে এইরকম আগুন না লাগাটা মিরাকল, এরকম একটি দুর্ঘটনা না ঘটাটা একটি অলৌকিক কাণ্ড, কারণ এটি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। আগামীকালই কেন ভাঙা হচ্ছে না? সেটি তো একটি $1 মিলিয়ন কোশ্চেন। দর্শকদের ধন্যবাদ দিতে চাই তাদের নানা রকম মতামত দেওয়ার জন্য। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস লংগেস্ট সিঙ্গেল লাইন অফ বাইসাইকেল মুভিং ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের বিডি সাইক্লিস্ট। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে। গত 16 ডিসেম্বর বিজয় দিবস স্মরণীয় করতে এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লেখাতে সাইকেল র্যালির আয়োজন করে বিডি সাইক্লিস্ট সংগঠনটি। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির সামনে 300 ফুট রাস্তায় আয়োজন করা হয়। রেকর্ড করতে এতে অংশ নেন 1186 জন সাইক্লিস্ট। এর আগে রেকর্ডটি ছিল বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার। 2015 সালে 14 জুন ওই র্যালিতে অংশ নেন 984 জন সাইক্লিস্ট। চারুকলার জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে বাংলাদেশ ও চীনের যৌথ সিরামিক প্রদর্শনী। 4 দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ.আ. শারেফিন সিদ্দিক। বাংলাদেশ ও চীনের 11 শিল্পের 34টি শিল্পকর্ম রয়েছে এই প্রদর্শনীতে।
এই প্রথমবার বাংলাদেশে প্রদর্শিত হচ্ছে চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে সিরামিক প্রদর্শনী। থাকছে চীনের 4 ও বাংলাদেশের 7 শিল্পীর শিল্পকর্ম। ভিন্নধর্মী এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশ ও চীনের শিল্পকর্মের ভাবনা ও কাজের আদান প্রদান আরও বেগবান হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে সাংস্কৃতিক সম্পর্ক। সাংস্কৃতিক সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়। যদি সাংস্কৃতিক আদান প্রদানের মধ্যে দিয়ে একটা দেশ আরেকটা দেশের কাছে যেতে পারে, তাহলে সেই সম্পর্ক অনেক বেশি আন্তরিক হয়, ঘনিষ্ঠ হয় এবং দীর্ঘস্থায়ী হয়। পুরো প্রদর্শনীটি জুড়ে দেখা মিলবে চীনা শিল্পীদের 12টি ও বাংলাদেশি শিল্পীদের নান্দনিক 22টি শিল্পকর্ম। চীনা শিল্পীরা মৃৎশিল্পকে তুলে ধরেছেন ত্রিমাত্রিক ধাঁচে। রয়েছে বিভিন্ন আকৃতির বৌদ্ধ মূর্তি। বাংলাদেশ ও চীনের শিল্পচর্চার ধরন সম্পূর্ণ ভিন্ন। আমরা মনে করছি বাংলাদেশে এসে আমরা অনেক কিছু শিখতে পারবো, আর এখানকার শিল্পীদের কাছ থেকেও নিতে পারবো শেখার মতন অনেক কিছু। প্রযুক্তির বাইরে যাওয়ার এখন আর সুযোগ নেই। আমরা যদি বিশ্বজনীন কাজ করতে চাই, বাংলাদেশের আর্টিস্টরা যদি সেরকম বড় বড় ইন্টারন্যাশনাল ইভেন্টগুলোতে আমরা যদি অ্যাটেন্ড করতে চাই, কম্পিটিশন করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের খুব সহায়ক ভূমিকা রাখবে এই প্রদর্শনীটি। কারণ চায়না থেকে যারা এসছে তারা খুব হাই টেকনিকে কাজগুলো করে। মানুষ ও প্রাণীর নান্দনিক সব মুখোশ স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। কর্মশালার আয়োজন থাকছে প্রদর্শনীর সঙ্গেই। দুই দেশের যৌথ এই শিল্পকর্ম প্রদর্শনীটি চলবে 20 জানুয়ারি পর্যন্ত। পারভিন সুলতানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন সৌন্দর্য আর অভিনয় দক্ষতায় জয় করেছেন অগন্তি দর্শক হৃদয়। কোটি মানুষের মনে এখনো অমলিন সুচিত্রা উত্তম জুটি। 2014 সালের 17 জানুয়ারি মারা যান সুচিত্রা সেন। ছিল রাত 9টায় বাংলাদেশের আয়োজনে। শেষ করব নিকারাগুয়ায় ব্যারেনচি উৎসবের কিছু ছবি দেখে। তার আগে বিদায় নেব আমরা। সবাই ভালো থাকবেন। রাত 9টায় বাংলাদেশ।